আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তবে এখন করোনার উপসর্গ খুব বেড়ে গিয়েছে, তোমরা অনেক অধিক পরিমাণে আরো সাবধানী হবে, বুঝতে পেরেছো? এবং ঘরে বসেই পড়াশোনা, অনলাইনের ক্লাস এগুলো করার চেষ্টা করো। বাইরে বেশি যাতায়াতের দরকার নেই প্রয়োজন ছাড়া, বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। এখন দেখো, গত ক্লাসে আমি নিয়েছিলাম উপনিবেশিক শক্তি বিজয়, দ্যাট মিনস পলাশী যুদ্ধ। পলাশী যুদ্ধে নবাবকে তারা বিতাড়িত করে এই দেশকে কি করে, দখল করে নেয়, এই দেশের ক্ষমতা তারা দখল করে নেয়। কিন্তু এবারে আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে উপনিবেশিক শাসন ও শোষণ। তারা এটা দখল করার পর তারা আমাদের দেশকে যে শাসন করেছিল, শোষণ করেছিল, সেই টপিকসের উপরই আজকে আমি আলোচনা করছি। দেখো, এখানে ইংরেজি শাসন আমল মূলত দুইটা পর্বে বিভক্ত ছিল। দুইটা পর্ব, একটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল, আর একটা হলো ব্রিটিশ সরকারি শাসন আমল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল ছিল 1765 থেকে 1857 সাল পর্যন্ত। দ্যাট মিনস 92 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশকে শাসন করেছিল, প্রায় 92 বছর, 1765 থেকে 1857। পরবর্তীতে ব্রিটিশ সরকারি শাসনামল শুরু হয় 1857 থেকে 1947, প্রায় 89 বছর। এই দুটো টপিক তোমাদের বুঝতে অসুবিধা হয় নাই তো? আচ্ছা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামল আর একটা ছিল ব্রিটিশ সরকারি শাসনামল। দুইটা শাসনামলের এখানে বিস্তার ঘটে 1765 থেকে 1947 মধ্যে। আচ্ছা, বক্সারের যুদ্ধের পর 1765 সালে ক্লাইভ কি করলেন? মোগল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেন। এরপর ক্লাইভ দ্বৈত শাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসন প্রবর্তন করেন। দ্বৈত শাসনটা কি? দেখো, দ্বৈত শাসন ব্যবস্থায় নবাবের উপর ন্যস্ত ছিল শাসন ও বিচার বিভাগ। নবাবকে যে দায়িত্বটা দেওয়া ছিল সেটা ছিল কি? শাসন আর বিচার বিভাগ। আর অপরদিকে রাজস্ব আদায় ও প্রতিরক্ষার দায়িত্ব ছিল কোম্পানির উপর। দেখো, এখানে তারা কিভাবে আমাদের উপর প্রত্যেকটা প্রভাব বিস্তার ঘটিয়েছিল। রাজস্ব আদায় এবং প্রতিরক্ষার দায়িত্বই ছিল, আসল মূল দায়িত্বটাই ছিল কোম্পানির হাতে, আর নবাবের হাতে ছিল শাসন এবং বিচার বিভাগ। এটাই কিন্তু দ্বৈত শাসন। এখন দেখো, দ্বৈত শাসন ব্যবস্থাটা কি আমি আরেকটু পরিষ্কার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। খেয়াল করো, 1765 সালে ক্লাইভ বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে দ্বৈত শাসন প্রবর্তন করেন। কে করেন? ক্লাইভ, রবার্ট ক্লাইভ। এই ব্যবস্থায় নবাব শাসন ও বিচার বিভাগের দায়িত্ব পালন করে, অন্যদিকে প্রতিরক্ষা ও রাজস্ব আদায়ের দায়িত্ব লাভ করে কোম্পানি। মানে একই অঞ্চলে একই সাথে এই দুই ধরনের শাসন কাঠামোকেই দ্বৈত শাসন বলে। বুঝতে পেরেছো? মানে একই অঞ্চল, এই ভারতবর্ষে কি হয়েছিল, একই সাথে এই দুই ধরনের শাসন কাঠামো। একটা হলো কে, রবার্ট ক্লাইভের আন্ডারে ছিল, কোম্পানির আন্ডারে ছিল, আর একটা ছিল নবাবের আন্ডারে। এটা তারা ভাগ করে এরকম একটা দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তন করে রবার্ট ক্লাইভ। এর পরবর্তীতে দেখো তারা কিভাবে আমাদের দেশের উপর এই সুযোগটা নিয়ে আরো শাসন করতে থাকে। তাদের কাছে যেহেতু মূল দায়িত্বটা ছিল কোনটা? রাজস্ব আদায়, কর আদায়। দেখো, তারা ওই সময় সাধারণ জনগণ, কৃষক, এদের উপর কিভাবে তারা তাদের রাজস্ব আদায় করেছিল, কর আদায় করেছিল। দেখো, রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে ইংরেজরা প্রজাদের উপর অতিরিক্ত কর আরোপ করে। এটা তারা একটা সুযোগ নিল। তাদের অর্থের লোভ লালসা দিন দিন বাড়তে থাকে। এদিকে ওই সময়ের পর 3 বছর, এই সময়ে কি হয়েছিল? 3 বছর অনাবৃষ্টির ফলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। 3টা বছর ধরে ওই সময় খুব অনাবৃষ্টি, মানে বৃষ্টি নাই, একদম শুষ্ক ধুধু মাঠ, ফসলেরও ব্যাপক ক্ষতি, ফসল উৎপাদন হচ্ছে না। তখন কি হলো? দেখো, 1770 সালে দেখা দেয় দুর্ভিক্ষ। তখন ওই দেশে দেখা দেয় কি? দুর্ভিক্ষ। লক্ষ লক্ষ লোক অনাহারে মারা গেল, তারা কর থেকে রেহাই পায়নি। কোম্পানির লোকেরা কি করেছে? ইস্ট ইন্ডিয়ান কোম্পানির লোকেরা দেখলো যে অনেক লোক অনাহারে মারা যাচ্ছে, দেশে দুর্ভিক্ষ, তাও তারা জোর জবরদস্তি করে তাদের উপর কর আদায় করতে লাগলো। এই দুর্ভিক্ষে বাংলায় প্রায় দেখো 1/3 লোকের মৃত্যু হয়েছিল।
ইতিহাসে এটি ৭৬-এর মন্বন্তর নামে পরিচিত। তাই না? এটা একটা লজ্জাকর ব্যাপার আসলে, যে তারা এত কষ্টে ছিল, তাদের ওই সময় দুর্ভিক্ষ, লোকের মৃত্যু হচ্ছে ১/৩ এক তৃতীয়াংশ লোকের মৃত্যু হচ্ছে, তারপরেও তাদের কি জোরপূর্বক কর আদায় এবং রাজস্ব আদায়ের কাজ ঠিকই চলছিল। এখন দেখো ৭৬-এর মন্বন্তর কি, এরকম একটা কোশ্চেন আসতে পারে যে ৭৬-এর মন্বন্তর বলতে কি বুঝো। তোমরা সুন্দরভাবে এটা কয়েকবার পড়বে এবং নিজের ভাষায় লেখার চেষ্টা করবে। দেখো, ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ভিক্ষ হিসেবে পরিচিত হলো ৭৬-এর মন্বন্তর। ১১৭৬ বঙ্গাব্দে এই দুর্ভিক্ষটি হয়েছিল বলে একে ৭৬-এর মন্বন্তর বলে, কারণ সালটাই ছিল কি ১১৭৬ সাল। আচ্ছা, এটা আন্ডারলাইন করো, ১১৭৬ বঙ্গাব্দে, বাংলা সনে। ক্ষমতাহীন নবাবের প্রশাসনিক শাসনে ইস্ট ইন্ডিয়া কোম্পানি খাজনা আদায়ের নামে সীমাহীন শোষণ ও লুণ্ঠন শুরু করে। খাজনা আদায়ের নামে তারা অতিরিক্ত কর আরোপ এবং শোষণ এবং লুণ্ঠন শুরু করে। এদিকে অনাবৃষ্টির কারণে ফসলের উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়, ফলে বাংলায় দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। এটাই হচ্ছে ৭৬-এর মন্বন্তর। এখন দেখো এর পরবর্তীতে কি হলো, দেখো খেয়াল করো। তোমাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে? তোমরা বারবার এটা পড়বে, আত্মস্থ করবে, বোঝার চেষ্টা করবে এবং এই ক্লাসটা তোমরা ২-৩ বার রিপিট করবে। রিপিট করে ২-৩ বার রিপিট করলেই দেখবা কি ইয়াটা সহজ লাগতেছে, ইতিহাসের এই বিষয়টা সহজ লাগতেছে। এবং আমার কাছে তো মনে হচ্ছে আমি তোমাদের কাছে কি গল্প বলছি, এরকম গল্পের মতো করে ইতিহাস পড়তে হয়, তাইলে মনে থাকে, কারণ অনেক সাল থাকে, অনেক ঘটনা থাকে, কোন সময় কোন ঘটনা ঘটেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকালে উল্লেখযোগ্য যে গভর্নররা ছিলেন, যা তাদের নাম হলো, দেখো, ওয়ারেন হেস্টিং, লর্ড কর্নওয়ালিস, লর্ড ওয়েলেসলি, লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড হার্ডিঞ্জ, লর্ড ডালহৌসি প্রমুখ। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমলে এই গভর্নর গুলো কি ছিলেন তখন ছিলেন। আচ্ছা, দেখো ভারতবর্ষে ইংরেজ শাসনকে স্থায়ী রূপ দেওয়ার জন্য তারা কিছু কি করলো, কৌশল অবলম্বন করলো। তারা কিছু বুদ্ধি করলো, যে আমরা যদি কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করি, তাহলে এই বাংলার সাধারণ মানুষকে কি বোঝানো যাবে যে তাদের জন্য আমরা অনেক কিছু করছি। আসলে কিন্তু দেখো, তারা যোগাযোগের ক্ষেত্রে রেল, ডাক ও তার, এখানে তারা একটা বিস্তার করেছিল। রেল, ডাক এবং তারের অনেক উন্নয়ন ঘটিয়েছিল, রেল যোগাযোগের ব্যবস্থা করেছিল, ডাকের ব্যবস্থা করেছিল। ঠিক আছে, 1858 সালে ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেলের হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। এটা একটা কি করেছিল তারা, ভারত শাসন আইনে বাংলায় ব্রিটিশ গভর্নর জেনারেল হাতে ভূমি রাজস্ব ব্যবস্থা অর্পণ করা হয়। কোন সালে? 1858 সালে। আচ্ছা, তারাই কিন্তু এই কাজটা করেছিল। কারা? এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে যে গভর্নররা ছিলেন, তারাই কিন্তু এই কাজগুলো করেছিলেন। আরেকটা কাজ তারা কি করে, দেখো, 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করে। 1793 সালে কি হয়? চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু করে। এরপরে কি হয়? রাষ্ট্র প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে এই গভর্নরেরা। বুঝতে পেরেছো? রাষ্ট্র এবং প্রশাসন পরিচালনায় ইংরেজ কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। আচ্ছা, এরপরে দেখো মুর্শিদাবাদ থেকে কলকাতায় প্রশাসনিক বিভিন্ন দপ্তর, শিক্ষা ও বাণিজ্য প্রতিষ্ঠান স্থানান্তর করা হয়। তারা মুর্শিদাবাদ থেকে কলকাতায় এই সমস্ত দপ্তর, শিক্ষা, বাণিজ্যিক প্রতিষ্ঠান এগুলো স্থানান্তর করে, এখানে স্থাপন করে। পরে কলকাতাই হয় বাংলার রাজধানী, কলকাতাকে পরে বাংলার রাজধানী বানানো হয়। আচ্ছা, এখানে দেখো ওই সময় কিছু বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং তাদের কার্যক্রম আমি একটা ছকের মাধ্যমে তোমাদের মনে রাখার জন্য, বোঝার জন্য এটা আমি এভাবে গুছিয়েছি। দেখো, ব্যক্তির নাম হলো লর্ড উইলিয়াম বেন্টিক ও লর্ড হার্ডিঞ্জ। তাদের কার্যক্রম কি ছিল ওই সময়? শিক্ষা বিস্তার, জ্ঞান বিজ্ঞান চর্চার সূচনা করেন। তারা শিক্ষার বিস্তার করেন এবং জ্ঞান বিজ্ঞানের চর্চার তারা সূচনা করেন। আচ্ছা, ওই সময় কিছু সমাজের শিক্ষিত শ্রেণীর লোক ছিল, যারা কিছু সামাজিক কুপ্রথা নিবারণ করার জন্য তারা কিছু পদক্ষেপ নেন। উল্লেখ হিসেবে বলা যেতে পারে রাজা রামমোহন রায়।
তিনি কি করেছিলেন? 1829 সালের 4 ডিসেম্বর ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সিতে সতীদাহ প্রথাকে আনুষ্ঠানিকভাবে বাতিল ঘোষণা করেন। কে? রাজা রামমোহন রায়। বুঝতে পেরেছো? আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করেছেন? তোমরা এনাদের নাম নিশ্চয়ই শুনেছো। বিদ্যাসাগরের সর্বশ্রেষ্ঠ কীর্তি হলো বিধবা বিবাহ প্রবর্তন। বিধবা বিবাহ প্রবর্তন, যারা হিন্দু মহিলা ছিল বিধবা, যাদের স্বামী মারা গিয়েছিল, হ্যাঁ, ওই সময় নারীদেরকে কি কোনো বিবাহ প্রচলন ছিল না, কিন্তু বিদ্যাসাগরের একটা সর্বশ্রেষ্ঠ কীর্তি, তার একটা সংস্কারমূলক কাজই হলো বিধবা বিবাহ আইনের প্রবর্তন করেছিলেন, যে না, হিন্দুদের যারা বিধবা তাদের বিবাহ করা যাবে, কোনো নিষেধাজ্ঞা নেই। ঠিক আছে? এইভাবেই সমাজের কিছু শিক্ষিত শ্রেণী সামাজিক কুপ্রথা নিবারণে সহযোগিতা করে। এটা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে দেখো কি হয়েছে। দিল্লির সম্রাট আওরঙ্গজেব, আওরঙ্গজেব তিনি কি মোগল সাম্রাজ্যের সম্রাট, তাই না? মোগল সাম্রাজ্য আমরা আগে পড়েছিলাম। হ্যাঁ, মোগল সাম্রাজ্যকে মনে রাখার জন্য একটা টেকনিক আমি বলতে পারি, যেমন বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে, সারিল ঔষধে। ঠিক আছে? এটা যদি মনে রাখো তাহলে মোগল সাম্রাজ্য পড়া শেষ হয়ে গেল। বাবার হলো একবার জ্বর, বাবরের ছেলেকে বাবার হলো হুমায়ুন, এইভাবে। হ্যাঁ, বাবার হলো একবার জ্বর, সারিল ঔষধে। তাহলে সর্বশেষ ইয়াকে ছিল আওরঙ্গজেব। তিনি কি করলেন দেখো, দিল্লিতে সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্যে বিভিন্ন সংকট দেখা দেয়। দিল্লির মসনদ তখন দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে কোম্পানির সেনাবাহিনী আধিপত্য বিস্তার করতে শুরু করে। যখন দেখলো যে দিল্লির মসনদ দুর্বল হয়ে গেছে, আওরঙ্গজেব মারা গিয়েছে, তখন তারা কোম্পানির সেনাবাহিনীরা কি করলো, একটা আধিপত্য বিস্তার করতে শুরু করলো। এখানে দেখো কিছু সাল আর ঘটনা, যেমন 1857 সাল কি বলেছি বলতো? এটা হলো ব্রিটিশ সরকারি শাসন আমলের কথা বলছি। এখন কিন্তু আমরা ব্রিটিশ সরকারি শাসন আমলে চলে গিয়েছি। এতক্ষণ আমরা পড়েছিলাম ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমল। হ্যাঁ, এখন দেখো কোম্পানির সেনাবাহিনী যে আধিপত্য বিস্তার করতে শুরু করে, ওই সময় একটা কিন্তু অরাজকতার মতোই সৃষ্টি হলো। এই সময় কি হলো দেখো, 1857 সাল, সালটা ছিল 1857 সাল। ভারতের বিভিন্ন ব্যারাকে সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। ভারতের ব্যারাকে, বিভিন্ন ব্যারাকে, বিভিন্ন অঞ্চলে কি হয়ে গেল, সিপাহীদের মধ্যে বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এরপর 1858 সালে 2রা আগস্ট, 1858 সালের 2রা আগস্ট, এই সময় কি হয়, ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান হয়ে এখন ব্রিটিশ সরকারের শাসন আমলের কি সূচনা হলো 1857 সালে, এবং 1947 সাল পর্যন্ত তাদের এই স্থায়িত্ব ছিল। আচ্ছা, এবার দেখো ব্রিটিশ সরকারি শাসন আমলটা কিভাবে পরিচালিত হয়েছিল ওই সময়। দেখো, ব্রিটিশ সরকার ভারতের শাসনভার গ্রহণ করে। এরপরে কে শাসনভার গ্রহণ করে? ভারতে ব্রিটিশ সরকার। এই দুইটা মিলিয়ে ফেলবা না, একটা হলো ব্রিটিশ সরকার আর একটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসানের পরেই আসলো ব্রিটিশ সরকার। এই সময় তারা কি করলো, ভারতের শাসনভার গ্রহণ করে। ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক একজন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়। হ্যাঁ, ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক তাদের যে মন্ত্রিত্ব সভা রয়েছে সেখান থেকে একজন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হলো। আচ্ছা, যিনি 15 সদস্য বিশিষ্ট কাউন্সিলের মাধ্যমে ভারত শাসনের ব্যবস্থা করবেন, এবং তার আন্ডারে ছিল 15 জন কি সদস্য। আচ্ছা, এই আইন অনুসারে লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। দেখো, তাদেরই ব্রিটিশ শাসন সরকার তাদেরই লোকজনকে বসিয়েছেন। তিনি কে ছিলেন? লর্ড ক্যানিং প্রথম ভাইসরয় নিযুক্ত হন। এভাবেই ব্রিটিশ সরকার ভারতবর্ষের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা শুরু করে। বুঝতে পেরেছ কিভাবে ভারতের উপর তাদের নিয়ন্ত্রণ, তাদের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে কে? ব্রিটিশ সরকার। যদিও তারা ওখানে কি একটা ভারতের শাসনভার গ্রহণ করে, এবং তারা ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃকই কিন্তু একজন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়। তা সেই অনুযায়ী এই আইন অনুসারে কে ছিলেন ভাইসরয়, কে নিযুক্ত হন? দেখো, আন্ডারলাইন করো, লর্ড ক্যানিং। আচ্ছা, এইভাবে তারা ব্রিটিশ সরকার ভারতবর্ষের উপর নিয়ন্ত্রণ, যে
এই ভারতবর্ষকে আমরাই চালাবো, আমরাই শাসন করবো। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখো সালটা ছিল 1861 সাল। 1861 সালে কি হয়েছে? ব্রিটিশ পার্লামেন্টে ভারত সরকারকে বাংলায় প্রতিনিধিত্বমূলক আইনসভা স্থাপন করার নির্দেশ দেওয়া হয়। কাকে? ব্রিটিশ পার্লামেন্টে ভারত সরকারকে বাংলায় প্রতিনিধিত্বমূলক আইনসভা স্থাপন করার নির্দেশ দেওয়া হয়। এর পরবর্তীতে 1862 সালে 1 ফেব্রুয়ারিতে কি হয়? বঙ্গীয় আইনসভার কার্যক্রম শুরু হয়। সদস্য সংখ্যা ছিল 12 জন, পরে এটা বাড়িয়ে আরো 21 জন করা হয়। 62 সালে 1 ফেব্রুয়ারিতে কি করা হয়? বঙ্গীয় আইন সভার কার্যক্রম শুরু হয়। আচ্ছা, এরপরে দেখো ভোটে নির্বাচিত গণপ্রতিনিধিদের দ্বারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে এটি গড়ে ওঠে। ভোটে নির্বাচিত গণপ্রতিনিধিদের দ্বারা, যে না এখানে একটা ইলেকশন হবে, ভোট হবে, এবং কারা এটা নিয়ন্ত্রণ করবে? গণপ্রতিনিধিদের দ্বারাই একটা গণতান্ত্রিক, যে এখানে জনগণই হলো কি মূল গণতান্ত্রিক। গণতান্ত্রিক প্রথায় কি হয়? যে জনগণই হলো কি মূল, তারা ভোটের মাধ্যমে একজন প্রতিনিধিকে তারা নির্বাচন করবে। আচ্ছা, এটি গড়ে ওঠে। তবে আইনসভার উপর ব্রিটিশ কর্তৃত্ব ঠিকই বহাল ছিল, কিন্তু আইনসভার যে বিশেষ বিশেষ কাজ, হ্যাঁ, এখানে মূল দায়িত্বই ছিল কিন্তু ব্রিটিশ কর্তৃত্ব ঠিকই কিন্তু বহাল ছিল, তারা কিন্তু তাদের কর্তৃত্ব ঠিকই বজায় রেখেছিল। আচ্ছা, ব্রিটিশ শাসন কালে 1857 থেকে 1947, 1858 থেকে 1947, এই যে ব্রিটিশ শাসনকালে বাংলার সমাজে সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কি কৃষক, আর অন্যদিকে মুষ্টিমেয় কিছু জমিদার ছিল। সংখ্যাগরিষ্ঠ অংশ ছিল কি কৃষক, আর কিছু মুষ্টিমেয় জমিদার ছিল। এই সময় বাংলার অর্থনীতির মেরুদণ্ড কৃষি ও এককালে সমৃদ্ধ তাঁত শিল্প বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছায়। বুঝতে পেরেছ? কারণ বাংলার অর্থনীতির যে মেরুদণ্ড সেটাই ছিল কি কৃষি, তার মানে এগ্রিকালচার। আমাদের দেশ তখন ছিল কৃষি নির্ভর, এবং তাঁত শিল্পে তারা খুব উন্নত ছিল। কিন্তু এই সময় ব্রিটিশ শাসনকালে এগুলো প্রায় বিলুপ্তির পথে। ঠিক আছে? শিল্প বাংলার অবস্থান ছিল পিছিয়ে, এবং নারী সমাজও ছিল পিছিয়ে। তখন নারীরা ছিল কি অনেক কুসংস্কারে আচ্ছন্ন, তাদেরকে শিক্ষা দীক্ষা, তাদের পড়ার ব্যাপারে নারীদের কোনো অগ্রগতি ছিল না। হ্যাঁ, একদম নিষেধ ছিল যে নারীদের কোনো শিক্ষা গ্রহণ করতে হবে না, এরকম। সেজন্য নারীরাও ছিল অসহায়, এবং কি ছিল তারা নারীদের, হ্যাঁ, নারীরা সমাজে ছিল পিছিয়ে, নারীদের কোনো এখানে ভূমিকা ছিল না, কারণ তাদের পড়ালেখায় তাদেরকে বেশি উৎসাহিত করা হতো না। ব্রিটেন ছিল সেই সময়ের প্রধান ধনী দেশ। দেখো আমাদের দেশের উপর কর্তৃত্ব করেছে, আমাদের দেশের উপর তারা যে অন্যায় অত্যাচার করেছে, কিন্তু পুরা বিশ্বে তারা ছিল কি ধনী দেশ, প্রধান ধনী দেশ। আচ্ছা, গোটা ভারত ছিল ব্রিটেনের উপনিবেশ অর্থাৎ শোষণের ক্ষেত্র। পুরো ভারতটাকে তারা একটা শোষণের ক্ষেত্র হিসেবে পরিণত করেছিল। কি পরিমাণ শাসন অত্যাচার তারা করেছিল তোমরা নিশ্চয়ই পাঠে বুঝতে পেরেছো। ঠিক আছে? আচ্ছা, পাঠের পুনরালোচনা আমরা একটু যাই। দেখো এই পাঠে আমরা যে জানতে পেরেছি সেটা কি, দেখো 1765 থেকে 1947 মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার এই দেশ শাসন করেছিল। তোমাদেরকে আমি বলেছিলাম কে কে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার, হ্যাঁ, তারা আমাদের এই দেশ শাসন করেছিল। বুঝতে পেরেছো? এবং এই সময়ের মধ্যে কি হয়, এই দুই আমলের মধ্যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয়। বঙ্গাব্দ 1176 ভয়াবহ দুর্ভিক্ষ হয়, এবং কিছু সমাজের শিক্ষিত শ্রেণী সামাজিক কুপ্রথা দূর করে। আর 1858 সালে ব্রিটিশ পার্লামেন্টে কি হয়, ভারত শাসন আইন পাশ হয়। এই পাঠে আমরা এইটুকু আমরা বুঝতে পেরেছি। এটা হলো মূল কথা, যে 1765 থেকে 1947 মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ব্রিটিশ সরকার এদেশ শাসন করেছিল। এর মধ্যে দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন হয়। তারপরে আমরা কি বলেছি, 1176 কি 1176 মনন্তর, মানে 1176 সালে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়। ওই সময় কিন্তু দেখো তাদের উপর কি করা হতো, কর আরোপ করা হতো, রাজস্ব জোর করে তাদের কাছ থেকে রাজস্ব আদায় করা হতো। হ্যাঁ, ওই সময় অনেক মানুষ না খেতে পেয়ে কি মারা গিয়েছিল, সেটা তারা ভ্রুক্ষেপ করেনি। আর এদিকে কিছু যারা শিক্ষিত শ্রেণী ছিলেন সামাজিক কিছু কুপ্রথা দূর করেছেন, যেমন বিধবা বিবাহ আইন পাশ করেছেন, সতীদাহ প্রথা উচ্ছেদ করেছেন। বুঝতে পেরেছো? আর ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন পাশ হয়। এইভাবে কিন্তু দেখো ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন অবসান হয়, তারপরে ব্রিটিশ সরকার আমাদের এই দেশকে শাসন করে।
হুম, শাসন করে কত সাল পর্যন্ত? 1947। আমি বারবার বলছি কেন? মনে থাকার জন্য। আচ্ছা, এই হলো পাঠের পুনরালোচনা। আশা করছি তোমরা এই পাঠ বুঝতে পেরেছো। এবং পাঠ 1, 2, 3, হ্যাঁ, আজকে আমরা 4 এবং 5, 6 এভাবে আমরা ধারাবাহিকভাবে পড়িয়ে গেলাম। পরবর্তী ক্লাসে আমরা পাঠ 8 নিয়ে কথা বলবো। আশা করছি এই পাঠগুলো তোমাদের পড়া হয়েছে। তোমরা কিন্তু প্রতিদিনের পড়া রেডি করবে, নাহলে তোমাদেরকেই বেগ পেতে হবে, অনেক পড়া জমে যাবে। প্রথম অধ্যায় শেষ করার পরে তোমাদের দ্বিতীয় অধ্যায় কিন্তু আছে মুক্তিযুদ্ধ। এই অধ্যায়টা আমি ভেবেছি যেহেতু ইতিহাস পরপর 2টা হয়ে যায়, আমি একটা নতুন অধ্যায় পড়াবো, যেটা পড়ে তোমরা একটু আনন্দ পাবা, ইতিহাস থেকে একটু সাময়িক একটু রেহাই পাবে, যে না ইতিহাসটা এখন থাকুক, আমরা একটা অন্য চ্যাপ্টার অধ্যায় পড়াটা শিখি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আর অবশ্যই তোমরা কমেন্টস করবে কোথায় কোথায় তোমাদের প্রবলেম, কোন চ্যাপ্টার তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। অবশ্যই আমি আবার বুঝিয়ে দিব যদি তোমরা কমেন্টস করবে, বেশি বেশি করে কমেন্টস করবে। আসসালামু আলাইকুম, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।